আচ্ছা, সাম্প্রতিককালে ঘটে যাওয়া বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার মধ্যে একটি হচ্ছে কি না, মায়ানমারে যে ভূমিকম্প, সেই ভূমিকম্প হচ্ছে একটি অতি চাঞ্চল্যকর ঘটনা। তো সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। কোয়েশ্চেনটা একটু দেখো, কোয়েশ্চেনটা এরকম ভাবে সেট করেছি যে ভারতের প্রতিবেশী দেশ মায়ানমার তীব্র ভূকম্পনে বিধ্বস্ত, যার প্রভাব, এটা প্রভাবটা হয়ে গেছে। এইগুলো জানি না কেন এতবার ঠিক করার পরও প্রবলেম হয়ে যায়। আর বাংলার ক্ষেত্রে এটা হয়ে থাকে, মানে বাংলা হরফের ক্ষেত্রেই হয়ে থাকে। যা ভারতের প্রতিবেশী দেশ মায়ানমার তীব্র ভূকম্পনে বিধ্বস্ত, যার প্রভাব কলকাতা শহর এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় অনুভূত হলো। এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করুন। আচ্ছা, যারা যারা ক্লাসে রয়েছো, আমি এমনই আশা করছি যে তারা সকলেই এই ঘটনা সম্পর্কে অবগত, রাইট? Yes, ma'am. হ্যাঁ ম্যাম। ওকে। আচ্ছা, এখানে এটা কেটে দিই। কথাটা হচ্ছে প্রভাব। আচ্ছা দেখো, যে একটা প্রাকৃতিক দুর্যোগ, সেটা কিভাবে একটা, মানে মানে এটা তার প্রভাব, বা বলতে পারো যে তার প্রভাবে সবকিছু কিভাবে তছনছ হতে পারে। আর সেটারই একটা বিশাল বড় দৃষ্টান্ত হচ্ছে এই মায়ানমারের ভূমিকম্প। তো মায়ানমারের ভূমিকম্প, যেটা কিনা একটা মানে এমনই পর্যায়ে পৌঁছেছে, তার কারণ হচ্ছে যে যে সিসমোগ্রাফ, যে রেক্টর স্কেল, সেখানে তার যে মাত্রা সেটা এতটাই ঊর্ধ্বমুখী ছিল। এবং আহ, ক্রমশ আর কি ঘটে যাওয়া, যেই দিনের ঘটনা অর্থাৎ কিনা 28শে মার্চ, ঘটে যাওয়া সেই দিনে ক্রমশ মানে একটার পর একটা সে এমনভাবে বিধ্বস্ত করেছে গোটা আহ, দেশে, বিশেষত একটা জায়গায়, যে জায়গাটি কিনা এই ভূমিকম্পেরই কেন্দ্রস্থল ছিল। মানে যেখানটা আর কি যেখান থেকে আর কি ভূকম্পনটা আর কি মেন আর কি কেন্দ্র বিন্দু, তো সেখানেই সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এবং যেহেতু এটা এতটা বেশি শক্তিশালী ছিল, তাই তার প্রভাব কিন্তু কোথায় কোথায় না পার্শ্ববর্তী, মানে আশেপাশের দেশগুলো থেকে শুরু করে এমনকি কলকাতা শহরের যে বহুতল, অর্থাৎ কিনা যেগুলো প্রায় 20 তলা, মানে এরকম যে ফ্লোরগুলো আছে, খুব 4 তলা 5 তলা এমন কিছু প্রভাব হয়নি, কিন্তু যেগুলো 18 তলা 19 তলা 20 তলা এরকম যে বহুতলগুলো আছে, সেগুলোর মধ্যে এমনকি এর প্রভাব পড়েছিল। শুধু কলকাতা নয়, কলকাতার আশেপাশের বিভিন্ন দিনাজপুর থেকে শুরু করে, হ্যাঁ, উত্তরবঙ্গ, তো এইসব যে এলাকাগুলো, সেখানে কিন্তু এর প্রভাবটা পড়েছে। এবার দেখো, প্রতিবেদনটা যখন লিখছো, এবার এটা তো একটা, এই যে ঘটনা, মানে এই যে ভূকম্পনের এই যে ঘটনা, এটা প্রায় ধরো 2-3 দিন ধরে আর কি পেপারে বেরিয়েছে, বা 2-3 দিন ধরে হয়েছে, এবং তার উদ্ধার কার্য চলছে, বা মানে কি বলবো, মানে এটা নিয়ে আপাতত এখন আর কিছু নিউজ আপাতত সংবাদপত্রের পাতায় দেখছি না। তো যদি ধরো এটা পরীক্ষায় আসলো, যদি ধরো আসছে পরীক্ষায়, তো এটা মানে ঘটে যাওয়ার বেশ ধরো 2-3 মাস পরে পরীক্ষা এলো, আসতেই পারে, কারণ এটা যেহেতু এত বড় একটা ব্যাপার। তো আহ, তোমাদের আগের থেকেই বলে রাখা রয়েছে যে যখন দেবে তখন যে টাইমটা, মানে ধরো যে সময় ঘটেছে, বা যে আমি বলতে চাইছি যে তারিখটা, এক্স্যাক্ট তারিখটা,
যদি সেটার উল্লেখ না থাকে কোয়েশ্চেন পেপারে তাহলে তো তোমাদের দেওয়ার কোনো মানে তাহলে দিতে হবে না। যদি মনে থাকে তাহলে দিতে পারো, যদি মনে না থাকে তাহলে দিতে হবে না। তবে যদি ধরো কোয়েশ্চেন পেপারে যদি ক খ এরকম ভাবে থাকে তাহলে সেইটাই ফলো করে কিন্তু সে তার বদলে ক সময় এটা ঘটেছে এইভাবে দিতে পারো। এই খ স্থানে হ্যাঁ অবশ্যই স্থানটা দিতেই পারো, কারণ এটা তো খুব বেশি আর কি সময় আগেকার ঘটনা নয়, তোমাদের আশা করি মনেও থাকবে। কিন্তু যদি কখনো ভুলে যাও, আর মেবি অনেক সময় কি করে যে পরীক্ষাতে সূত্র ধরিয়ে দেওয়া থাকে, সেখানে যদি স্থানের নাম থাকে বা সেটা যদি মেনশন করা থাকে তাহলে অবশ্য তোমরাও সেটা কিন্তু মেনশন করবে নামটা। আর স্থানগুলো যদি কিছু ভুলে যাও তাহলে সেগুলো জাস্ট ইগনোর করে যাবে। কিন্তু প্রতিবেদন মানে সেখানে কিন্তু কোথাও ভুল করার কোনো জায়গা নেই, কোনো শব্দ নয়, কোনো বানান নয়, কিছু নয়। একটা ভুল মানে কিন্তু সেখানে নাম্বার মাইনাস হবে। তুমি বা তোমরা কোনো কিছুকে ইগনোর করে যেতে পারো, হয়তো মনে পড়ছে না সেটাকে কাটিয়ে যেতে পারো, কিন্তু ভুল লেখা কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। দেখো প্রতিবেদনের ক্ষেত্রে কি হয়, প্রতিবেদনের ক্ষেত্রে আমরা জানি যেটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে একটা শিরোনাম দিতে হয় এবং যেই শিরোনামটা অবশ্যই কি হতে হবে, যে শিরোনামটা অবশ্যই হতে হবে হচ্ছে 5টি শব্দের মধ্যে। তো এখানেও একটি শিরোনাম দেওয়া হয়েছে। একটুখানি দাঁড়াও। হ্যাঁ, তো এখানেও একটি শিরোনাম দিয়েছি, যে শিরোনামটি কিন্তু 5টি শব্দের মধ্যে দিয়েছি। দেখো, বিধ্বংসী ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমার। তোমরা যা কিছু দিতে পারো, তোমরা যা কিছু শিরোনাম দিতে পারো, অবশ্যই সেই শিরোনামটা কি হবে না ঘটনার সাথে সেই শিরোনামটা সম্পৃক্ত হবে, সাদৃশ্যযুক্ত হবে। অর্থাৎ যে ঘটনা ঘটেছে, আমরা যে কোনো সময় যখনই সংবাদপত্র পাঠ করি না কেন আমাদের আগের দৃষ্টি যায় হচ্ছে সংবাদপত্রের শিরোনামের দিকে, হেডলাইন বা শিরোনামের দিকে আমাদের দৃষ্টি যায়, এবং সেটাই কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের দৃষ্টি আকর্ষণ করে সেই সংবাদটার প্রতি, যে কোনটা আমরা পাঠ করব, মানে কোনটা বেশি আকর্ষণীয়। হ্যাঁ অবশ্যই হেডলাইনগুলো আমরা দেখে নিই, শিরোনামগুলো আমরা দেখে নিই, এবং তারপরে গিয়ে, কারণ একটা সংবাদপত্র সেটা তো অনেক বিশাল হয়, তার মধ্যে অসংখ্য আহ, অসংখ্য তার মধ্যে সংবাদ আর কি প্রকাশ পায়, সবকিছু আমাদের পক্ষে পড়ে ওঠা সম্ভব হয় না। কিন্তু যার ফলে বুঝতে পারছো যে একটা সংবাদপত্রের ক্ষেত্রে মানে একটা সংবাদের ক্ষেত্রে বা একটা প্রতিবেদনের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার শিরোনাম, যেটা কিনা কি করবে, যে প্রতিবেদনটাকে মানে নির্দেশিত মানে নির্দেশ দেবে যে ঠিক কি ঘটনা ঘটেছে, বা সেটা মানে সেটা আমাদের দৃষ্টি আকর্ষণ করবে। তো যাই হোক, এখানে আমি এই শিরোনামটাই দিয়েছি, বিধ্বংসী ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমার। তোমরা অন্য কিছু দিতেই পারো, কিন্তু সবসময় খেয়াল রাখবে যে 5টি শব্দের মধ্যে যেন হয়। এবার দেখো, আমি নিজস্ব সংবাদদাতা দিয়ে এটা শুরু করেছি। নিজস্ব সংবাদদাতা, দেখবে অনেক সময় কি বলতো যে সেই দিনকার ঘটনাই তুমি লিখছো, সেরকম নাও হতে পারে। দেখবে একটা ঘটনাকে কেন্দ্র করে যতক্ষণ পর্যন্ত সেই ঘটনার আর কি যে রেশ বলতে পারো কাটছে না, বা যতক্ষণ পর্যন্ত সেই ঘটনাটা মানে মানে আলোকের মধ্যে রয়েছে আর কি, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা চলতে থাকে। এবার প্রতিদিন কিন্তু যখন সংবাদগুলো বেরায় সংবাদপত্রে, তো সেই দিনটাকেই যে মেনশন করে করে বেরায় তা কিন্তু নয়। ধরো একটা ঘটনা যেটা কিনা 28শে মার্চ বা 27শে মার্চ ঘটে গেল, কিন্তু ঘটনাটা সম্পূর্ণ আর কি শেষ হচ্ছে না। ধরো যেমন এটাকেই ধরে নাও যে আজকে আমরা আলোচনা করছি ভূমিকম্পের এই ঘটনা নিয়ে। তো এই ভূমিকম্পের ঘটনায় ধরো ঘটেছে, কিন্তু আরো অনেক উদ্ধার কার্য বাকি রয়েছে, বা বিভিন্ন জায়গা থেকে আরো অনেক কিছু বা ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বৃদ্ধি পাচ্ছে, বা ধরো মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এরকম। তাহলে কি হচ্ছে, ধীরে ধীরে তথ্য আরো বেরাচ্ছে, মানে আরো আবিষ্কার হচ্ছে। এবার যার ফলে কি হচ্ছে, সেই নিউজটা তো শেষ হচ্ছে না। তো সেই নিউজটা যখন শেষ হচ্ছে না, তখন তারপরে যেগুলো নিউজ মানে সংবাদপত্রে ছাপা হচ্ছে, তখন কি করছে, কিন্তু সেই যেটা ঘটেছে সেটা সূত্রটা ধরেই কিন্তু আমরা আলোচনা হচ্ছে।
যে এই হয়েছে এই হয়েছে, ঠিক আছে? তো এটার জন্যই বলছি, তো সেই যে সংবাদটা যখন লিখতে যাবে বা প্রতিবেদনটা, তখন কিন্তু সেখানে নিজস্ব সংবাদদাতাই দেওয়া হবে, নিজস্ব সংবাদদাতাই কিন্তু দেওয়া হবে। আচ্ছা, বিশেষ সংবাদদাতা, তোমরা যেহেতু প্রিপারেশন নিচ্ছ ক্লার্কশিপের জন্য, মিসলেনিয়াসের জন্য, সেই সব ক্ষেত্রে যে সংবাদটা থাকে সেটা হচ্ছে যে কি না সাধারণ, মানে সেটা হচ্ছে যে সাধারণ প্রতিবেদন, সংবাদ ভিত্তিক সাধারণ প্রতিবেদন তোমাদের মানে পরীক্ষাতে আসবে। তো সেই সব ক্ষেত্রে সাধারণত নিজস্ব সংবাদদাতাই থাকে। বিশেষ কিছু ঘটনার ওপর যে দেয় না তা নয়, বিশেষ কিছু ঘটনার ওপর দিতে পারে, সেক্ষেত্রে বিশেষ সংবাদদাতা এগুলো ব্যবহার করতে পারো। যদি কোনো বিশেষ প্রকল্পের ওপর হয়তো প্রতিবেদনটা এলো, বা কোনো বিশেষ কিছু রোগ বা বিশেষ কিছু ব্যাধি যেটার প্রভাব পড়ছে সমাজ ব্যবস্থা, বা বিশেষ কিছু দুর্নীতি বা এমন কিছু আর কি যেটাতে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং যেটা ধরো এমন একটা কিছু কি বলবো, মানে এমন কিছু যেটা আর কি ছড়িয়ে পড়ছে গোটা ধরো গোটা সমাজ ব্যবস্থাকে আর কি কি বলবো ছাড়খাড় করছে, এরকম কিছু বিশিষ্ট ব্যাপার নিয়ে যদি আসে, সেক্ষেত্রে নিজস্ব সংবাদদাতার বদলে বিশেষ সংবাদদাতা দিতে পারো। কিন্তু এরকম ঘটনাগুলোর ক্ষেত্রে কিন্তু নিজস্ব সংবাদদাতাই দেবে। আচ্ছা দেখো, আমি এটা কিভাবে স্টার্ট করেছি। প্রকৃতির রুদ্র ভয়ঙ্কর রূপ দেখলো মায়ানমার। ২৮শে মার্চ ঠিক দুপুরে রিক্টার স্কেলে ৭.৭ মাত্রায় কম্পনে কেঁপে উঠল মায়ানমার, থাইল্যান্ড সহ দক্ষিণ পূর্ব এশিয়ার একাংশ। ঠিক আছে, এরকম ভাবে আমি স্টার্ট করেছি। দেখো, প্রথমেই আর কি একটা কথা বলে দিই, যেটা হচ্ছে যে তোমাদেরকে বারবার বলি, তাও আবার বলে দিচ্ছি। সেটা কি না, যে নিজস্ব সংবাদদাতা দেওয়ার পর এই যে অংশটা থাকে, অর্থাৎ যে যে অংশটাকে বলতে পারো যে একটি প্রতিবেদনের সূত্রপাত বলতে পারো, প্রতিবেদনের মুখবন্ধন বলতে পারো, যেই ভূমিকা অংশ বলতে পারো, যেই অংশটাতে জাস্ট এক্স্যাক্ট শুধুমাত্র ঘটনার সূত্রটাই ধরিয়ে দেওয়া থাকে যে এই এই ঘটেছে, তারপর বিস্তৃতভাবে আলোচনার জন্য ব্যাখ্যা অংশ থাকে। তো এই অংশে দেখো জাস্ট এই ঘটেছে, দেখো শুধুমাত্র মানে দৃষ্টি আকর্ষণের জন্য পাঠকের বলে দিলে যে এই ঘটেছে। অবশ্যই ভূমিকম্পের মাত্রাটা কতটা শক্তিশালী সেটা বলার জন্য সিসমোগ্রাফ বা রেক্টার স্কেলের যে মাত্রাটা, অর্থাৎ ৭.৭ সাধারণত ৫ হলে বা ৫-এর নিচে হলে সেটাতে আর কি ক্ষয়ক্ষতির সম্ভাবনা খুব একটা থাকে না। আর তোমরা সকলেই জিওগ্রাফি পড়েছো, জানো যে এই যে ভূমিকম্পের যে মাত্রা মানে যেটা সিসমোগ্রাফ বা রিক্টার স্কেলে ওঠে, সেটা কিন্তু ১ পয়েন্ট করে বাড়া মানে তার যে শক্তি সেটা কিন্তু ১০ গুণ করে বেড়ে যায়, তাই তো? ধরো ৫ মাত্রায় ৫ যদি থাকে, মানে স্কেলের মাত্রাটা যদি ৫ হয়, সেক্ষেত্রে তার যে পাওয়ার বা শক্তি, যখন সেটা ৬ হয়ে যায় তখন কিন্তু সেই পাওয়ারটা ১০ গুণ বেড়ে যায়, মানে শক্তি ১০ গুণ বেড়ে যায়। তাহলে এই স্কেলের এই মাত্রাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাহলে বুঝতে পারছো যে কতটা পরিমাণে শক্তিশালী ছিল এটা। আচ্ছা, আমি আবার কন্টিনিউ করার আগে একবার জিজ্ঞাসা করে নিই যে আমার ভয়েস ক্লিয়ার আছে এবং তোমরা সকলে স্পষ্ট শুনতে পাচ্ছ? হ্যালো? ইয়েস ম্যাম। হ্যাঁ ম্যাম। ইয়েস ম্যাম। ওকে। যদি তোমাদের ম্যাম কোথাও, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। বলছিলাম যে এই নিজস্ব সংবাদদাতা ওর পরে একটা ওই ডাবল ডট মানে ওই সেমিকোলন না ডাবল ডট দিয়ে তারপর মানে কোলন যেটাকে বলে দিয়ে পরে তারপরে ওই ডেটটা লিখতে হয় না? হ্যাঁ, ডেট লিখতে হয়। আমি এখানে ডেটটা লিখিনি, তার কারণ হচ্ছে আমি স্পেসিফিক্যালি এখানে উল্লেখ করে দিইনি, মানে আগের দিনের ঘটনা এভাবে উল্লেখ করিনি, এই কারণে ডেটটা লিখিনি। আমি পুরো যে নিউজটা তার উপর কভার করে এখানে প্রতিবেদনটা লিখেছি, বুঝতে পারছো? ওই ডেটটা হ্যাঁ ম্যাম, মানে এটা যখনই এটা তো উল্লেখ নাম্বারিং করবে, এ কোনো প্রবলেম হবে না? কোনো নাম্বারিং এর প্রবলেম হবে না। ওই ডেটটা যদি পরীক্ষায় দিয়ে দেয়, যদি পরীক্ষায় দিয়ে দেয় ডেটটা, যে ধরো ডেটটা পরীক্ষায় দিয়ে দিল যে এই ডেটে এটা হয়েছে, তাহলে তুমি ডেট বসিয়ে দেবে। যদি মানে সাধারণত পরীক্ষায় যেটা থাকে সেটা হচ্ছে যে এই ডেটটা উল্লেখ করতে বারণ করে, বলে যে তার বদলে ক, খ, গ এগুলো বসাতে।
যদি পরীক্ষায় এরকম কিছু না থাকে, যদি পরীক্ষার খাতায় না থাকে আর কি কোয়েশ্চেন পেপারে যে ক খ গ এসব লিখতে, দিন তারিখের পরিবর্তে ক খ গ এগুলো যদি লেখার উল্লেখ কোয়েশ্চেন পেপারে না থাকে, তাহলে ডেট দিতে পারো। তুমি ডেট দিয়ে দিচ্ছ মানে দেখবে সংবাদপত্রে যে নিউজগুলো বেরায়, তুমি ডেট দিয়ে দিচ্ছ মানে যে গতকালে যেটা ঘটেছে সেটা সম্পর্কে তুমি বলছো। মানে এখানে ডেটটা এক্স্যাক্টলি হওয়া উচিত ছিল যে 29শে মার্চ, কারণ সংবাদপত্রে যে হ্যাঁ নিউজটা হ্যাঁ, তার পরের দিনের তার ডেট। আগের দিনের নিউজটা কিন্তু পেপারে বেরাচ্ছে, মানে আগের দিন যে ঘটনাটা, যেই দিন ঘটনাটা ঘটছে সেই দিন তো প্রতিবেদকের পক্ষে সম্ভব না সেটা কালেক্ট করে সেই দিনই লিখে সেই দিনই পেপার ছাপিয়ে দেওয়া, ইম্পসিবল। তাহলে আগের দিন যে ঘটনাটা ঘটছে সেইটা কিন্তু পরবর্তী মানে পরের দিন সংবাদপত্রে বেরাচ্ছে, মানে এইটার যে ডেটটা সেটা হতে পারতো 29শে মার্চ। নিজস্ব সংবাদদাতা বলে তারপর ডেটটা থাকে 29শে মার্চ হতো ডেটটা। এবার এটাই বললাম যে আমি যেহেতু পুরো নিউজটাকে এখানে কভার করেছি, আমি যেহেতু শুধুমাত্র 28শে মার্চ কি ঘটেছে সেটাকে কভার করিনি, এই কারণে আমি স্পেসিফিক্যালি ডেট ওখানে দিইনি। ক্লিয়ার? না না, Yes, ma'am. যদি ডেট না দেওয়া থাকে তাহলে এক্সামের আগের দিনের ডেট দিলে কি কোনো প্রবলেম হবে? যদি কোনো ডেট দেওয়া না থাকে তাহলে এক্সামের আগের দিনের ডেট দেবে? মানে হ্যাঁ, তাহলে যদি ধরো বা এরকম এক্সামের ডেট যদি দিই, যদি কোনো ঘটনাকে, যেমন তুমি মায়ানমারের ভূমিকম্পকে যদি একদম স্পষ্ট করে দেয় তাহলে তুমি এক্সামের আগের দিন দিতে পারো না। যদি ধরো কোনো কিছু মানে কোনো ঘটনাকে এরকম উল্লেখ করে দিচ্ছে না, বলছে জাস্ট একটা এরকম ধরো এরকম প্রতিবেদন আসতে পারে যে বলতে পারে কোনো একটি মানে একটি ভূমিকম্প কিভাবে জনজাতির ওপর প্রভাব বিস্তার করে সেই নিয়ে একটি প্রতিবেদন লিখুন, যদি এটা দেয় তাহলে তখন তো ম্যাম এটা তো সাধারণ প্রতিবেদন থাকবে না, মানে আপনি যেটা বললেন তখন তো ওটা সাধারণ প্রতিবেদন থাকবে না। কোনটা? এই যে যেটা আপনি এখন বললেন যে ভূমিকম্পের এই জনজাতির যে ইয়েটা মানে ও অবদান বা হ্যাঁ হ্যাঁ ইয়েটা। হ্যাঁ, না ওটা সাধারণ প্রতিবেদনের মধ্যেও দিয়ে দেয়, মানে আচ্ছা, সাধারণ প্রতিবেদনের মধ্যে দিয়ে দেয়, মানে বলতে চাইছি যে ক্লার্কশিপ মিসেলেনিয়াস সেখানে তো তোমার সম্পাদকীয় প্রতিবেদন থাকে না, যেটা থাকে ডাব্লিউবিসিএস এ। এবার সম্পাদকীয় প্রতিবেদন থাকে না, তারপরেও কিন্তু কি করে যে ওই এটা দিয়ে দেয়, মানে এরকম বিশেষ কিছু ঘটনা দিয়ে দেয়। সেক্ষেত্রে বিশেষ সংবাদ লিখতে পারো, কোনো ব্যাপার না, বিশেষ সংবাদদাতা লিখতেই পারো সেক্ষেত্রে। নিজস্ব সংবাদদাতা লিখছো মানে তুমি ঘটনাটার প্রত্যক্ষ, অবশ্যই যে যিনি প্রতিবেদক সে তো আর গিয়ে গিয়ে রিপোর্ট কালেক্ট করে না, রিপোর্ট কালেক্ট করে হচ্ছে রিপোর্টার, এবং তিনি এসে প্রতিবেদক যিনি আর কি প্রতিবেদন লিখছেন তাকে সব রিপোর্ট দিয়ে দেয় এবং তারপর সে লেখে। এইভাবেই তো কাজ হয় সংবাদপত্রের আর কি অফিসে, যে একজন মানে যিনি আর কি রিপোর্টার, যিনি রিপোর্ট কালেক্ট করছেন তিনি তো রিপোর্ট লিখছেন না, লিখছেন প্রতিবেদক, কিন্তু তিনি নিজস্ব সংবাদদাতা দিচ্ছেন তার কারণ তিনি নিজে ঘটনাটার আর কি উপর কি বলবো, মানে তিনি নিজে ঘটনাটার উপর রিসার্চ করে নিজে লিখছেন, এই জন্য নিজস্ব সংবাদদাতা দিচ্ছেন। আর বিশেষের ক্ষেত্রে অবশ্যই বিশিষ্ট কিছু ঘটনার উপর, হ্যাঁ ওটা যেরকম বললাম যে সেই ক্ষেত্রে বিশেষ সংবাদদাতা দিতেই পারো, যদি একটা বলে যে একটা ভূমিকম্প কিভাবে এরকম মানে জনজাতির উপর প্রভাব বিস্তার করে সেটার ক্ষেত্রে তোমরা বিশেষ সংবাদদাতা দিতে পারো, নিজস্ব সংবাদদাতা না দিয়ে বিশেষ সংবাদদাতা দিতে পারো। ওকে, সাধারণত সম্পাদকীয় প্রতিবেদনের ক্ষেত্রে নিজস্ব সংবাদদাতা বিশেষ সংবাদদাতা এগুলোর উল্লেখ থাকে না। সম্পাদকীয় প্রতিবেদনে জাস্ট প্রতিবেদনটা লেখা থাকে, সেক্ষেত্রে ডেট থাকে, ভূমিকা মানে শিরোনাম তো অবশ্যই থাকে, কিন্তু সেক্ষেত্রে নিজস্ব সংবাদদাতা বিশেষ সংবাদদাতা এসবের কোনো উল্লেখ কিন্তু সম্পাদকীয় প্রতিবেদনে থাকে না। ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আমি এটা কন্টিনিউ করছি তার কারণ এটা অনেকটা রয়েছে। ওকে, এরপরে আমরা অশুদ্ধি সংশোধন নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা ম্যাম ম্যাম হ্যাঁ হ্যাঁ কি ম্যাম বলছি যে টাইটেল, হ্যাঁ টাইটেল বলো। হ্যাঁ বলছি ম্যাম টাইটেলটা বললেন যে 5টা ওয়ার্ডের মধ্যে লিখতে, তো এটা তো মানে নিউজ পেপার গুলোতে অনেক বড় বড় টাইটেল থাকে, হেডিং গুলো থাকে। বড় বড় থাকে, ইনফ্যাক্ট অনেক সময় কিন্তু 5টি শব্দ অতিক্রম করে চলে যায়,
কিন্তু ওটা নিউজ হ্যাঁ পেপার, ওটাতে এদিক ওদিক হয়ে গেলেও কিছু যায় আসে না, কিন্তু তোমরা পরীক্ষা দিতে বসছো, তোমাদেরকে সঠিক নিয়ম মেনেই চলতে হবে, সবসময় আচ্ছা, চেষ্টা এটা করো কি রুল? এটা এটা কি রুল, রুল ম্যাম, যে ওটা একটা 5টা ওয়ার্ডের মধ্যেই লিখতে প্রতিবেদন হবে? লেখার হ্যাঁ, এটা একটা প্রতিবেদন লেখার রুল যে সেটা 5টি শব্দের মধ্যে শিরোনামটা করতে হবে। 5টি শব্দেও হতে পারে, কিন্তু চেষ্টা করো 5টি শব্দ এবং 5টি শব্দের মধ্যে, এটাই নিয়ম। কিন্তু আমি অনেক সংবাদপত্রে সংবাদ ফলো করেছি যেগুলো 5টি শব্দ অতিক্রম করে চলে যায়, ঠিক আছে, কিন্তু অনেক কিছু পায়, অনেক কটা দেখবে 5টি শব্দের মধ্যেও থাকে, আর অনেক সময় দেখবে অতিক্রম করে খুব বেশি 6টা শব্দ হয়ে যাচ্ছে, কিন্তু সে ওরা করে দিচ্ছে, ওদের ব্যাপার, মানে ওটা কিছু ব্যাপার নয়, কিন্তু নিয়ম হচ্ছে 5টি শব্দ কিংবা তার মধ্যে লেখা। আচ্ছা, যেটা বলছিলাম দেখো, এবার নেক্সট আসছে যে ভূমিকম্পের কেন্দ্র ছিল মায়ানমার, মায়ানমারের মান্দালয়ের সাগাইং এলাকা, এটা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র ছিল। ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল, মানে কত কাছাকাছি, মাত্র 10 কিলোমিটারের মধ্যে। এই নৈকট্যই বিপুল ক্ষয়ক্ষতির জন্য দায়ী, যার ফলে মৃতের সংখ্যা ক্রমবর্ধমান, চলছে উদ্ধার কার্য। এইভাবে আমি জাস্ট মানে যে মুখবন্ধটা সেটাকে আমি কমপ্লিট করে দিলাম। এরপর আসছি ব্যাখ্যা অংশে। দেখবে সংবাদপত্র অনেক সময় দেখবে এই যে মুখবন্ধ অংশটা থাকে সেটা দেখবে অনেক মানে বিস্তৃত হয়, দেখবে অনেক সময় দেখবে ওটা একটুখানি বড় করে দিল, তাই না? কিন্তু এটা আসলে একটু ছোট করে ব্যাখ্যা অংশটার মধ্যে যাবতীয় ব্যাখ্যা করার নিয়ম। তাহলে সংবাদপত্রে যে প্রতিবেদনগুলো বেরোচ্ছে সবসময় কিন্তু সেগুলো নিয়ম মানছে না, মানে এক্স্যাক্ট নিয়ম মেনে চলছে না। তবে এই জিনিসটা খেয়াল রাখবে যে ওখানে কিন্তু কোনো ভুল থাকে না, কোনো ভুল শব্দ, কোনো ভুল বানান এগুলো কিন্তু থাকে না। নিয়মের এদিক ওদিক হয় কিন্তু ভুল কিছু থাকে না, কিন্তু এটা সবসময় খেয়াল রাখতে হবে যে যিনি প্রতিবেদন লিখছেন তিনি কিন্তু তাকে সর্বতভাবে সঠিক লিখতে হবে। আচ্ছা, এবার আমি আসছি ব্যাখ্যা অংশে। ব্যাখ্যা অংশ তোমরা জানো এতদিনে যে প্রসঙ্গত উল্লেখ করা যায় বা প্রসঙ্গত উল্লেখ্য যেটা খুশি দিতে পারো। প্রতিবেশী দেশ মায়ানমারের ভূমিকম্পের তীব্রতা এত বেশি যার প্রভাব পড়েছে কলকাতা শহরের বহুতলে এবং পার্শ্ববর্তী অন্যান্য জেলাগুলোতে। দেখো আমি জানি না কেন সব জায়গায় দেখছি যে এই যে কোথায় গেল, যার প্রভাব পড়েছে কলকাতা শহরের ম্যাম আচ্ছা একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, বলছিলাম যে ম্যাডাম এই ইনফরমেশন গুলো কি একদম কারেক্ট দিতে হবে না? এই ইনফরমেশন গুলো যদি তুমি ইনফরমেশন দাও তাহলে কারেক্ট দিতে হবে, মানে কারেক্ট আচ্ছা। দিতে হবে মানে যদি এইটাকেই দিয়ে পরীক্ষায় আসে তাহলে অবশ্যই কোন জায়গায় হয়েছে ভুলভাল নাম ব্যবহার করতে পারবে না, কিন্তু যদি আচ্ছা। এইটাকেই পরীক্ষায় দেয়, এবার যদি অন্য কিছুকে দেয় সেক্ষেত্রে তোমরা যে কোনো কিছু নাম দিতে পারো, যে কোনো জায়গা আচ্ছা। দিতে পারো। হ্যাঁ তবে হ্যাঁ, না ওই একটুখানি বাস্তবিকতা মানে একটু যেন সেটা বাস্তবসম্মত হয়, মানে এমন জায়গাকে হুম হুম কেন্দ্র হুম করে ভূমিকম্প দিলে যেগুলো ধরো ভূমিকম্প প্রবণ এলাকা, যেখানে হুম ভূমিকম্প হুম, হতে পারে সেগুলো দিতে পারো, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? না এই যে ম্যাডাম যেমন লিখেছেন 10 কিলোমিটার পর্যন্ত রেঞ্জটা, এটা ধরুন একটু বাড়িয়ে লিখলাম 15-20, এটা কিছু যায় আসে না না? মানে একটু বাড়িয়ে হ্যাঁ, এই টুকটাক একটু তো এদিক ওদিক হতেই পারে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবকিছু যে ঠিক আছে। মনে থাকবে এরকম তো নয়, সেটা হতে সেই তো পারে। বটে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কিন্তু এটা বললাম যে প্রধান শর্ত হচ্ছে কোনো রকম ভুল করা চলবে না। আচ্ছা, যেটা বলছিলাম দেখো, এছাড়া কম্পনের রেশ টের পাওয়া গিয়েছে চীনের ইউয়ান প্রদেশ, চীনের ইউয়ান প্রদেশ বলে এখানে কমা, একটা কমা আছে ছোট। দেখো চীনের ইউয়ান প্রদেশ একটা, লাওস, দুটো কিন্তু আলাদা। তাহলে লাওস, বাংলাদেশ, ঢাকা ও চট্টগ্রামে, তাহলে এই অঞ্চলগুলোতে কিন্তু কি দেখতে পাওয়া গেছে না প্রভাব পড়েছে। এছাড়া কি বলছে, এবার এবার দেখো, এবার আমরা আবার ফিরে যাচ্ছি সেটাতে না, স্থানীয় সময় দুপুর 12:50 রিক্টার স্কেলের 7.7 মাত্রার প্রথম ভূমিকম্প হয় মায়ানমারে।
তারপরে আরো একটি 6.4 মাত্রায়। এরপর সারাদিন ধরে চলে ছোট বড় অনেকগুলি কম্পন। তাহলে প্রথমটা হয়েছিল 7.7, তারপরটা 6.4। ভাবো, একটার পর আবার একটা। এরপর সারাদিন ধরে কিন্তু ছোট বড় চলতে থাকে কম্পন, কিন্তু এগুলি সব থেকে বেশি ছিল 7.7, 6.4। মায়ানমারের সামরিক সরকারের কথায় এই কম্পনে 2900টি ঘর বাড়ি, একটা ঘর বাড়ি, 30টি রাস্তা, 7টি সেতু ভেঙে পড়েছে, যার মধ্যে রয়েছে ইরাবতী নদীর উপরে প্রায় 90 বছরের প্রাচীন আভা সেতু। সেটি ভেঙে নদীতে পড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে মান্দালয় ও নেপিত বিমানবন্দরের একাংশ। মান্দালয় আন্তর্জাতিক বিমানবন্দর মান্দালয় আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার ভেঙে পড়ায় সেখানে কার্যত বন্ধ করা হয়েছে বিমান চলাচল। ভেঙে পড়ায় সেখানে কার্যত বন্ধ করা হয়েছে এই কম্পনে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে মান্দালয়, যেহেতু উৎসস্থল সাগাইং এর কাছেই ছিল। এই এলাকায় চারিদিকে কেবল বড় বড় বাড়ির ধ্বংসাবশেষ। বিশেষজ্ঞদের মতে এই এলাকায় উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত, এখানে বিস্তৃতটা দেখো সফটওয়্যারের কারণে আলাদা হয়ে গেছে, এটা আসলে একটা যুক্তাক্ষর। দেখো চ্যুতিরেখা, যাতে অঞ্চলটি ভূমিকম্প প্রবণ, কিন্তু তাও গত কয়েক বছরে এখানে প্রচুর নির্মাণ কার্য হয়েছে। এটা নির্মাণ কার্য। দেখো, এই ভূমিকম্পে কেবল শহর ধ্বংস হয়নি, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, যা দাঁড়িয়েছে 1644, জখম অন্তত 3400 জন, এছাড়াও শতাধিক নিখোঁজ। এই হচ্ছে তোমার ব্যাখ্যা অংশের মধ্যে ছিল একটা পুরো আর কি চিত্রটা, যে কি ঘটেছে এবং তার ফলে কি ক্ষয়ক্ষতি হয়েছে। এরপর আমরা চলে যাব হচ্ছে যে সমাপ্তি অংশ। যেই সমাপ্তি অংশে কি থাকবে না, এই সমাপ্তি অংশে থাকবে 1 নাম্বার হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটলো বা এই যে দুর্ঘটনাটা ঘটলো তার সেটা কিভাবে আর কি সংশোধন করা যেতে পারে, বা কিভাবে আর কি এটার থেকে আর কি বেরিয়ে আসার উপায় কি, বা নিজস্ব একটু মতামত, এই আর কি এই অংশটার মধ্যে থাকবে, একটুখানি দেখে নাও। পড়শি দেশে দুর্গতদের সর্বপ্রথম সাহায্য পাঠিয়েছে ভারত। পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন ব্রহ্ম নামে একটি অভিযানে 80 জন দক্ষ উদ্ধারকারীদের পাঠিয়েছে ভারত, এছাড়াও নানা ত্রাণ সামগ্রী। ভারতের পাশাপাশি সাহায্য পাঠিয়েছে চীন, রাশিয়া, দক্ষিণ কোরিয়া। অন্যদিকে আমেরিকা সমস্ত বিদেশি অনুদান বন্ধের সিদ্ধান্ত নিলেও এক্ষেত্রে সাহায্যের ইঙ্গিত দিয়েছেন
আচ্ছা, দুবার হয়ে গেছে কথাটা, একবারই ইঙ্গিত দিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প। সর্বশেষে বলা যায় অনিয়ন্ত্রিত নগরায়ন এই ক্ষয়ক্ষতির জন্য দায়ী। দেখো, আসলে যেই এলাকাটাতে হয়েছে, মানে যে মান্দালয়ের কথা বলেছে, যেখানে মেনলি এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল, দেখো এই এলাকাতে না কি হয়েছে যে অনেক বড় বড় বাড়ি আর কি কয়েক বছর ধরে গড়ে উঠেছে, অনেক বড় বড় আর কি বিল্ডিং। সাধারণত ভূমিকম্প প্রবণ এলাকায় কিন্তু বড় বড় বিল্ডিং গড়ে তোলা ঠিক নয়। আর এই এই এলাকাটাতে কিন্তু মানে যে ছোট ছোট যে বাড়িগুলো ছিল, ধরো যেগুলো একতলা, সেগুলো কিন্তু কিছু হয়নি। যেগুলো ধরো বড় বহুতল, সেগুলোই কিন্তু ভেঙে পড়েছে। যেগুলো একতলা সেগুলো কিন্তু কিছু হয়নি, বহুতল গুলোই কিন্তু ভেঙে পড়েছে। দেখো, এমনিতেই ওই এলাকাটা ভূমিকম্প প্রবণ ছিল, কারণ ওখান দিয়ে যেতে একটা চ্যুতি লাইন গেছে উত্তর থেকে দক্ষিণে। তাহলে এটা জানার পরেও এত নির্মাণ কার্য কেন, মানে এই অতিরিক্ত যে নির্মাণ কার্য যেটা গত কয়েক বছরে চলেছে, তার পরিণতি হচ্ছে এই ভূমিকম্প। এমনিতেই গৃহযুদ্ধে দীর্ণ মায়ানমারের এত বড় মাপের বিপর্যয় সামলানোর প্রস্তুতি নেই জুনটা সরকারের। তোমরা জানো যে ওখানকার মানে মায়ানমারের যে সরকার হচ্ছে জুনটা সরকার, তো সেটার আমি উল্লেখ করেছি। তোমরা নাই করতে পারো, যদি তোমাদের মনে না থাকে নাই করতে পারো। তো এমনিতেই আমরা জানি যে মায়ানমারে রীতিমতো গৃহযুদ্ধ চলছে সারাক্ষণই, এবং সেই যুদ্ধে তারা দীর্ণ। তার মধ্যে এত বড় একটা বিপর্যয়, কারণ আমরা জানি যে কোনো একটা দেশে যদি যুদ্ধ চলে, তাহলে এমনিতেই কিন্তু অনেক ব্যয় ভার বহন করতে হয়। তার উপর এরকম এত বড় একটা বিপর্যয়, সেই বিপর্যয় ব্যয় ভার বহন করা তো মানে তাদের পক্ষে অসাধ্য। তো সেটা সামলানোর যে প্রস্তুতি নেই জুনটা সরকারের, তাই বিদেশি সরকারের মানবিকতাই তাদের একমাত্র সম্বল। তাহলে তারা এখন মুখ চেয়ে আছে কোথায়, না বিদেশি ত্রাণের উপর। যে বৈদেশিক আর কি কি বলবো, যে মিত্রতা, যে মনুষ্যত্ববোধ, তার প্রতি তারা এখন দৃষ্টি রেখেছে, যে সেখান থেকে যদি তাদের কিছু উদ্ধার মানে মানে করা যায় তাদেরকে, বা যদি কিছু ত্রাণ আসে, তাহলে সেটাই একমাত্র তাদের উদ্ধারের পথ। এই বলেই আমি এই প্রতিবেদনটা এখানেই শেষ করেছি। তো এখানেই প্রতিবেদনটা শেষ হলো। আমরা এবার একটু অশুদ্ধি সংশোধন নিয়ে আলোচনা করব। দেখো, প্রতিবেদনের ব্যাপারে আর কারোর কোনো প্রশ্ন আছে? না ম্যাম, এই লেখাটা কি আপনি গ্রুপে পাঠিয়ে দেবেন আজকেই, নাকি লিখতে হবে আমাদেরকে এখন? ও, এটা তো পিডিএফ দিয়ে দেওয়া হবে, আজকেই পেয়ে যাবে পিডিএফ। মানে আমি তো পিডিএফ দিয়ে দিই স্যারকে, তারপর স্যার তোমাদের জানি না কবে দেবেন, কিন্তু আমি তো আজকেই দিয়ে দিই পিডিএফ। তো এই ছিল হচ্ছে দেখো, এটা একটা বিশাল বড় মানে নিউজ, যেটা দিনের পর দিন ধরে সংবাদপত্রে বেরিয়েছে। কিন্তু তোমরা তো এত লিখতে পারবে না, মানে দিনের পর দিন ধরে সংবাদপত্রে ধরো লিখে গেছে একটার পর একটা, এই হচ্ছে সেই হচ্ছে, আজকে এখানে উদ্ধার কার্য হচ্ছে, কিন্তু তোমরা এত বেশি লিখতে পারবে না, কারণ তোমাদের ওয়ার্ড লিমিট রয়েছে এবং তোমাদের সময়ও লিমিটেড। তোমাদের অঢেল সময় নেই যে তোমরা লিখেই যাবে একটা প্রতিবেদনকে। তোমাদের সময়ও সীমিত, আর তোমাদের শব্দ সংখ্যাও সীমিত। তাই এইভাবে গুছিয়ে কিন্তু ব্যাপারটাকে লিখতে হবে। সব কথা তো বলা সম্ভব নয়, বা ওই অতিরিক্ত বলতে পারবে না। যদিও তোমার প্রতিবেদন শব্দটার অর্থ হচ্ছে বিবরণী, মানে এখানে বিবরণ করার যথেষ্ট অবকাশ থাকে, তবুও তোমাদেরকে নিয়ন্ত্রণে সেটা করতে হবে, যেহেতু শব্দ সংখ্যা বেঁধে দেওয়া রয়েছে। তো এই গেল হচ্ছে একটা প্রতিবেদন নিয়ে আলোচনা করলাম। এবার আসছি অশুদ্ধি সংশোধনে। এই অশুদ্ধি সংশোধন, যেটা অশুদ্ধি সংশোধন বানানটা এখানে ভুল হয়ে গেছে, সংশোধন হয়ে গেছে। কি বলবো আর, রোজ যে প্রবলেমগুলো হয় সফটওয়্যারের কারণে।
ম্যাম ওই হায়দ্রাবাদের ব্যাপারটা নিয়ে একটা লিখিয়ে দিবেন প্রতিবেদন। হ্যাঁ, যা যা কিছু আছে মানে অনেক আছে এরকম গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে, সবই লিখে মানে পরীক্ষার আগে পর্যন্ত অবশ্যই যা যা রয়েছে সবকিছু গুরুত্বপূর্ণ টপিকই লিখিয়ে দেওয়া হবে। আচ্ছা, অশুদ্ধি সংশোধনটা নিয়ে একটু বলে দিই যে অশুদ্ধি সংশোধন থাকবে হচ্ছে মিসলেনিয়াস মেন্সে। মিসলেনিয়াস মেন্সের যে নির্মিতি অংশটা থাকে, গ্রামারের যে নির্মিতি অংশ, সেই নির্মিতি অংশটা থাকে হচ্ছে 30 নাম্বারের নির্মিতি অংশ থাকে। 30 নাম্বারের নির্মিতি অংশ থাকে, তার মধ্যে 10 নাম্বারের থাকে হচ্ছে অশুদ্ধি সংশোধন, 10 নাম্বারে থাকে হচ্ছে এক কথায় প্রকাশ, আর 10 নাম্বারে থাকে হচ্ছে বাগধারা ও প্রভাব প্রয়োজন। তো এই হচ্ছে 10-10 করে 3টে পার্ট নিয়ে আসে মিসলেনিয়াসে এইসব প্রতিবেদন। আর কি বলে সার মর্ম এবং তার সাথে বঙ্গানুবাদ, এগুলোর পাশাপাশি এই যে নির্মিতি অংশ 30 নাম্বারের, সেখানে এরকম ভাবে আসে। তো অশুদ্ধি সংশোধনটা তোমাদেরকে আলোচনা করানো হয়নি, তোমাদেরকে আমি পড়িয়েছিলাম অশুদ্ধি সংশোধন? না ম্যাম, হয়নি। আচ্ছা, ওকে ওকে, তাহলে ঠিক আছে, তাহলে অশুদ্ধি সংশোধনটা আমরা এবার করে নিই। দেখো, অশুদ্ধি সংশোধনটা আর কিছুই না, সেটা হচ্ছে লেখার ক্ষেত্রে যে অশুদ্ধিগুলো ঘটে থাকে, এই অশুদ্ধিগুলোর মধ্যে প্রধান যেটা সেটা হচ্ছে কি না বানান ঘটিত অশুদ্ধি, তাই তো? বানান ঘটিত অশুদ্ধি বেশি ঘটে থাকে। তো এটা খুবই ইম্পর্টেন্ট এই অশুদ্ধি সংশোধন, কারণ দেখবে অনেক ক্ষেত্রে ইনফ্যাক্ট অনেক বড় হয়ে যাওয়ার পরেও কিন্তু ভুল লেখা, বানান ভুল লেখা, ঠিক আছে, ছোটবেলায় বানান ভুল লিখতাম আমরা, কিন্তু বড় বয়সেও কিন্তু অনেকে বানান ভুল লিখে ফেলে। সেটা হয় কেন? কারণ দেখবে লেখার অভ্যেস চলে যাওয়ার জন্য। ধরো কোনো একটা সাবজেক্ট, আমি সাহিত্যের কথাই মানে আমি ল্যাঙ্গুয়েজ গ্রুপের কথাই ধরছি, ধরো ইংলিশ, বাংলা, এগুলোর ক্ষেত্রে কি হয়, ধরো লেখার অভ্যেস চলে গেছে, তখন কি হবে, তুমি ধরো লিখতে গিয়ে 1000টা বানান ভুল করলে, 1000টা ভুল না করলে হয়তো 2-3টে বানান ভুল করে ফেললে। তো এই যে বানান ভুল, এটাই হচ্ছে আমাদের লেখার ক্ষেত্রে প্রধান অশুদ্ধি। এই অশুদ্ধিটা সংশোধনের কিছু উপায় এই নিয়ে হচ্ছে আলোচনা, এবং পরীক্ষা যেটা দেয় সেটা হচ্ছে কি বলে যে অশুদ্ধি সংশোধন করুন, এরকম ভাবে কোয়েশ্চেনে আসে, সেখানে দিয়ে দেয় এরকম আর কি কতগুলো বানান দিয়ে দেয়, যেগুলো আর কি তোমাদের সঠিকভাবে লিখতে হবে। এই হচ্ছে অশুদ্ধি সংশোধন। আচ্ছা দেখো, লেখার ক্ষেত্রে প্রধান অসুবিধা হলো বানান সমস্যা, কখন হ্রস্বই হবে, কখন দীর্ঘই হবে, আবার কখন হ্রস্ব আর কখনই বা দীর্ঘ। এছাড়া রয়েছে দন্তান্ন, মূর্ধন্য, বর্গীয় জ, দন্তেস্ব, তালব্য, মূর্ধন্য ষ, দন্তেস্ব ইত্যাদি ইত্যাদি। তাহলে এই সমস্যাগুলোই কিন্তু হয়ে থাকে বানানে কনফিউশন, হ্রস্বই লিখবো না দীর্ঘই লিখবো, হ্রস্ব লিখবো না দীর্ঘ লিখবো, কি হবে, দন্তান্ন হবে, মূর্ধন্য হবে, তালব্য হবে, দন্তেস্ব হবে, মূর্ধন্যস্ব, মানে এই কারণেই বানান ভুল হয় সাধারণত। দেখো, একই রকম উচ্চারণের জন্য অনেক সময় বানান ভুল হয়, যেমন বাড়ি, বাড়ি, এখানে বাড়ি অনেক সময় কি হয় না, যেটাকে বলা হচ্ছে সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দ, অর্থাৎ একই রকম উচ্চারণটা শুনতে একই লাগছে কিন্তু বানান আলাদা হয়, কারণ শব্দটা পৃথক পৃথক শব্দ, তাই তার বানান আলাদা হবেই না, নাহলে তো যদি একই রকম উচ্চারণ হতো এবং তার বানানও যদি একই হতো তাহলে তো একই শব্দ হয়ে যেত, তাহলে আর সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দ হতো না। তো যে সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দে কি হয়, একই রকম উচ্চারণ কিন্তু বানান আলাদা, যেমন এখানে বাড়ি, একটা বাড়ি হচ্ছে জল, আর একটা বাড়ি হচ্ছে কি না, যেটা হচ্ছে কি না ওই হাতিকে বাঁধবার যে দড়ি, তাহলে একটা বাড়ির অর্থ জল আর একটা বাড়ির অর্থ হচ্ছে হাতিকে বাঁধবার দড়ি। তাহলে এরকম এরকম বহু শব্দ রয়েছে, এই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় বানান ভুল হয়ে থাকে। এবার এই যে শব্দের বানানের সমস্যা, এগুলো কিভাবে দূর করা যায় সেটা একটুখানি দেখে নাও, কিভাবে এই সমস্যা দূর করা যায়। দেখো, কিছু নিয়ম আর কি এখানে আলোচনা করছি। কি বলছে যে দূরত্ব বা দূরে রাখা বোঝাতে দয়ের সাথে দীর্ঘকার যুক্ত হয়।
দেখো যেমন দুর্গম ছাড়া সব ক্ষেত্রেই দয়ের সাথে দীর্ঘকার যুক্ত হয়। দেখো এখানে কি সব চলে এসছে। আচ্ছা কি বলছে যে দূরত্ব বোঝাতেই শুধু দীর্ঘকার হয়, এছাড়া দয়ের সাথে, এছাড়া সব ক্ষেত্রে দয়ের সাথে এখানে হর্ষকার হবে, হর্ষকার যুক্ত হয়। যেমন দুর্গম, দুর্নীতি, দুর্গা, দুর্নিবার, তাহলে এই যে শব্দগুলো, এগুলো প্রত্যেকটার কিন্তু দেখো হর্ষকার হচ্ছে। আর দূরত্ব বোঝাতে কিন্তু যেমন আমরা যদি লিখি দূরাভাস, দূরাভাস কি, দূরাভাস তোমরা কি বলো তো, দূরাভাস মানে কি? টেলিভিশন। টেলিভিশন, টিভি। টেলিভিশন, টেলিফোন ম্যাম। রাইট, টেলিফোন। তো এই যে দূরাভাস যখন আমরা বলছি তখন কিন্তু দয় দীর্ঘ হয়, তাই তো? হ্যাঁ ম্যাম। দূরা হ্যাঁ, দূরাভাসের ক্ষেত্রে কি হয় না, দয় দীর্ঘ হয়। তার কারণ টেলিফোন বোঝানো মানে কি, মানে টেলিফোনের কাজ কি, টেলিফোনের কাজ হচ্ছে যেটা দূরের জিনিস বা দূরে যে রয়েছে তার সাথে কথা বলার মধ্যে দিয়ে, মানে অনেক দূরে, ধরো একজন সে প্রায় ওই সে বিদেশে থাকে, হয়তো তার সাথে তুমি কথা বলছো, কিন্তু তুমি তার সাথে যখন কথা বলছো তখন এই দূরত্বটাকে অতিক্রম করতে হচ্ছে, তো টেলিফোনের মধ্যে দিয়ে সেটাতে তোমরা কথা বলে সেই দূরত্বটা অতিক্রম করছে, এই কারণে দূরাভাস দয় দীর্ঘ বলে। এছাড়াও দূরত্ব বোঝাতে বা এরকম দূরের কিছু বোঝাতে কিন্তু দয় দীর্ঘ বসে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে কিন্তু দয় হর্ষ, যেমন দুর্গম, দুর্নীতি, দুর্গা। দেখবে দুর্গা শব্দটা তো অনেকে ভুল করে, দেখবে অনেক অনেক সময় দুর্গা দয় দীর্ঘ লিখে দেয়, কিন্তু আসল যে অথেন্টিক যে বানান সেটা কিন্তু দয় হর্ষ বয়রে বাঁকা দুর্গা। আমি দেখেছি অনেকেই দয় দীর্ঘ এরকম লিখে দেয় দুর্গার ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট বলছে যে লয়ের সাথে হর্ষই যুক্ত হয় কেবল লেখার কালি বোঝাতে। তাহলে এই যে যখন লেখার কালি বোঝায়, ঠিক আছে, দেখবে ভূষো কালিও যখন বলে ভূষো কালি, মানে কালি জাতীয় কিছু, তখন সেক্ষেত্রে লয় হর্ষই হয়, অর্থাৎ লয়ের সাথে হর্ষইকার যুক্ত হয়। আর যখন দীর্ঘ আর অন্যত্র লয়ের সাথে দীর্ঘইকার কিন্তু মানে দীর্ঘই যুক্ত হয়, ঠিক আছে, তাহলে কালী বোঝাতে গেলে হর্ষই, অন্য ক্ষেত্রে দীর্ঘই, যেমন কালীপদ, কালী ভক্ত, কালী ভূষণ, ঠিক আছে। এই যে আমরা আমাদের যে এই যে দেবী মা কালী, মা কালীর ক্ষেত্রে কিন্তু দীর্ঘই হয়, হর্ষই কখনোই হয় না। তাহলে দেখবে এই কালী জাতীয়, মানে যখনই ধরো বলো কালিমা লিপ্ত, আছে না একটা শব্দ কালিমা লিপ্ত, সেক্ষেত্রে কিন্তু কালিমা মানে লয় হর্ষইকার হয়। দেখবে ভূষকালীর ক্ষেত্রে লয় হর্ষই হয়, পেনের কালির ক্ষেত্রে লয় হর্ষই হয়, এরকম যে কোনো কালির ক্ষেত্রেই কিন্তু হর্ষই হয়। আর তার বাইরে যারা ধরো কারোর নাম বোঝাতে বা দেবী কালীর কথা বোঝাতে কিন্তু ওই লয় দীর্ঘই হয়, তবে ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে কিনা কালিদাস, ঠিক আছে। তাহলে কবি কালিদাস তার নামে কিন্তু সবসময় হর্ষই হয়, দীর্ঘই কিন্তু হয় না, এটা হচ্ছে ব্যতিক্রম। সব ক্ষেত্রেই দেখবে দু একটা ব্যতিক্রম থাকে সবেতেই, মানে শুধু যে বাংলা সাহিত্যে আছে তা নয়, ইংরেজি সাহিত্যেও কিন্তু এরকম ব্যাকরণ, মানে ব্যাকরণের ক্ষেত্রে এরকম ব্যতিক্রম কিন্তু লক্ষণীয়। আচ্ছা, নেক্সট কি বলছে দেখো, এই যে ভূত যে শব্দ, যেখানে যেভাবে শব্দের সাথে থাকুক না কেন, ভূত মানে ভয় দীর্ঘত ভূত, ভয়ের সাথে সবসময় দীর্ঘকার কিন্তু হয়, ঠিক আছে। ভূতপূর্ব বলি না, যেটাকে এখানে রয়েছে ভূতপূর্ব, দূরীভূত, কিম্ভূত, উদ্ভূত, এই যেখানে শব্দটা উদ্ভূত, ঠিক আছে, একটু বানানটা এরকম হয়ে গেছে, আমি লিখে দিচ্ছি, দেখে নাও। উদ্ভূত, ঠিক আছে। এই যে শব্দগুলো, এগুলোর ক্ষেত্রে দেখো সব ক্ষেত্রে কিন্তু ভয় দীর্ঘই হয়। উদ্ভূত, কিম্ভূত, দূরীভূত, ভূতপূর্ব,
ব্যতিক্রম হচ্ছে অদ্ভুত, কিন্তু দেখবে অদ্ভুত যখন লেখা হয় অদ্ভুত, তখন কিন্তু সেটার মধ্যে কি থাকে, একটা হর্ষ থাকে। এই যদিও ভূতের সাথে দীর্ঘ হয়, কিন্তু অদ্ভুত যখন আমরা বলি তখন কিন্তু আর দীর্ঘ হয় না, হর্ষ হয়ে থাকে। যেটা বললাম সব ক্ষেত্রে যেহেতু ব্যতিক্রম লক্ষণীয়, এই ক্ষেত্রেও আর কি ব্যতিক্রম দেখা গেল। বাংলা ভাষায় নিত্য পুলিঙ্গ শব্দের সাথে ইকা প্রত্যয় যুক্ত হয়ে যখন স্ত্রীলিঙ্গে রূপান্তরিত হয়, তখন কিন্তু ইকা প্রত্যয় যুক্ত বানান মানে সেটা ইকার হয়, হর্ষ ইকার। দেখবে অনেক ক্ষেত্রে মানে যেটা ধরো পুংলিঙ্গ শব্দ, সেটাতে যেমন ধরো শ্যালক, এই যে এখানে যেটা রয়েছে না শ্যালিকা, এই যে দেখো উদাহরণে দেখো শ্যালিকা, এটা তো একটা স্ত্রীলিঙ্গ শব্দ, স্ত্রীলিঙ্গ এটা, আর এটার পুংলিঙ্গটা হচ্ছে শ্যালক। তাহলে এরকম ভাবে অনেক এমন পুংলিঙ্গ রয়েছে, মানে পুংলিঙ্গ শব্দ রয়েছে যেগুলো কি হয় না, স্ত্রীলিঙ্গে যখন রূপান্তরিত হয় তখন একটা হর্ষইকার যুক্ত হয়ে যায়। যেমন দেখো এই যে এখানে অভিভাবক থেকে অভিভাবিকা, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু সবসময় হর্ষইকার হয়ে থাকে, হর্ষইকার ইকা, হর্ষইকার ইকা প্রত্যয় যুক্ত হয়, এই কারণে কিন্তু এই শব্দগুলোর যে বানান, সেই বানানে কিন্তু কি আসে না, হর্ষইকার আসে। আচ্ছা নেক্সট দেখো এরকম ভাবেই মানে এই স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে দেখো আবার দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়ে স্ত্রীলিঙ্গ শব্দে পরিণত হলে সেক্ষেত্রে বানানে কিন্তু দীর্ঘইকার হয়। তাহলে সবসময় যে হর্ষইকার হয় তা নয়, অনেক সময় কিন্তু দীর্ঘইকারও হয়, দীর্ঘইকার যুক্ত হয়েও পুংলিঙ্গ যে শব্দ, যেগুলো পুংলিঙ্গ সেগুলো কিন্তু স্ত্রীলিঙ্গে রূপান্তরিত হয়, সেক্ষেত্রেও কিন্তু দীর্ঘই হয়। দেখো যে হরিণী, ঘটকি প্রভৃতি। প্রথমে আমরা সূত্রগুলো আলোচনা করে নেব এবং তারপর আমরা বিস্তৃতভাবে যে বানানগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষাতে বিশেষ করে আসে যে বানানগুলো, ঠিক আছে। এবার আলোচনা করতে করতে তোমাদেরও বানানের যে আর কি সমস্যা, বানানের যে অশুদ্ধি, দেখবে তোমাদেরও বানানের অশুদ্ধিটা অনেকটাই কেটে যাবে। আর সেটা খুবই আর কি দরকার। এই যে তোমরা পরীক্ষায় প্রতিবেদন লিখবে, পরীক্ষায় সারমর্ম লিখবে, বিষয়ে সংক্ষিপ্তকরণ লিখবে, বঙ্গানুবাদ, তাহলে সেই সব ক্ষেত্রে তো বানান মানে ভুল হওয়া কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। তো এই অশুদ্ধি সংশোধন শেখাটা কিন্তু খুবই দরকার সঠিকভাবে লেখার জন্য। নেক্সট কি বলছে দেখো, অনেক ক্ষেত্রে স্বভাব বা আচরণ বোঝাতে উঠ বলে একটা প্রত্যয় যোগ করা হয়। উঠ বাংলা ব্যাকরণে এরকম অনেকই প্রত্যয় রয়েছে যেগুলো আর কি এইভাবে যুক্ত করা হয়, মানে কোনো একটা শব্দের সাথে যুক্ত হয়, তাই তো। কোনো ধরো একটা বাক্য, সেই বাক্যটা ধরো একটা বাক্য, সেই বাক্যের মধ্যে কি থাকে, সেই বাক্যের মধ্যে থাকে কতগুলি পদ। এই যে পদ পদ কখন হয়, যখন একটা শব্দ আর কি, যে কোনো একটা শব্দ সেটাকে পদে পরিণত করার জন্যই এই প্রত্যয়, কখনো বিভক্তি, এগুলো যোগ করা হয়ে থাকে। তো এগুলো যোগ করে সেই মানে শব্দটাকে আর কি বাক্যে বসার উপযুক্ত করে তোলা হয়, মানে অর্থ যুক্ত করে তোলা হয় আর কি। তো সেরকমই বললাম, জাস্ট এটা বললাম একটা মানে প্রত্যয় প্রসঙ্গে বললাম আর কি কথাটা, মানে প্রসঙ্গক্রমে জাস্ট বললাম। যাই হোক, এখানে উক বলে প্রত্যয় যোগ করা হয়, যেমন লাজযুক্ত উক, লাজুক। দেখো একজন তার স্বভাব কিরকম না, সে খুব লাজুক স্বভাবের, লাজুক। এটা দিয়ে একটা বাক্য রচনা করলে যে মেয়েটি খুব লাজুক স্বভাবের বা ছেলেটি খুব লাজুক স্বভাবের, তাহলে এই যে একটা বাক্য রচনা করলে এই বাক্যটা করতে গিয়ে মধ্যিখানে যে শব্দটা, মানে এই যে লাজ বা লজ্জা, সেটার থেকে লাজ যে শব্দটা, তার সাথে তোমাকে একটা উক প্রত্যয় যোগ করতে হলো, তবে গিয়ে সেই বাক্যটা কিন্তু অর্থযুক্ত হলো, নাহলে কিন্তু সেটা অর্থহীন হয়ে যেত। তো যাই হোক, এই কারণে প্রত্যয় বা এই বিভক্তি যুক্ত করা হয় শব্দের সাথে এবং তারপর সেটা পদে পরিণত হয়। সেরকম ভাবে দেখো মিশযুক্ত উক হচ্ছে মিশুক, মিথ্যা যুক্ত উক হচ্ছে মৃত্যুক। তাহলে এই যে একজনের নেচার বা হ্যাবিট, এগুলো বোঝানোর জন্য কিন্তু উক প্রত্যয় যোগ করা হয় বাংলা ব্যাকরণে, বাংলা সাহিত্যে। তো এইভাবেই কিন্তু লাজুক, মিশুক, মিথ্যুক, মানে বলতে চাইছি যে এইগুলো ক্ষেত্রে কি হয় না, হর্ষ হয়। মিশুক, লাজুক কখনোই দীর্ঘ হয় না। যখনই কোনো আচরণ বা স্বভাব বোঝাতে আর কি লেখা হয়, সেক্ষেত্রে কিন্তু কখনোই
দীর্ঘ হয় না, সবসময় কি হয় না, হস্যকার যুক্ত হয়। আচ্ছা নেক্সট দেখো, এখানে প্রত্যয়টিতে যেহেতু হস্যকার রয়েছে তাই প্রত্যয়ান্তে দেখো শব্দে বা পদে হস্যকার হয়। শব্দে বা পদ, যাই শব্দ তাই কি পদ? কিছুটা ক্ষেত্রে শব্দ মানেই সেটা পদ কিন্তু নয়। পদ তখনই হবে যখন তার সাথে বিভক্তি যুক্ত হবে, তার সাথে প্রত্যয় যুক্ত হবে। আচ্ছা এই হচ্ছে, এগুলো আরো অনেক বিস্তৃত আলোচনা করব আজকে। এটা এতটা অবধি, মানে এই অশুদ্ধি সংশোধন আর কি এতটা অবধি। নেক্সট ডে আমরা বিস্তৃতভাবে আলোচনা করব। আচ্ছা দেখো, এবার হোমওয়ার্কটা একটু বুঝে নাও যে তোমাদের কি হোমওয়ার্ক করতে হবে। একটা প্রতিবেদন ম্যাম দিয়েছি, এগুলো সেটা তো হচ্ছে, হ্যাঁ কাজে লাগবে। ম্যাম বলছিলাম এগুলো আচ্ছা তো কি সন্ধি বিচ্ছেদেও কাজে লাগবে। ঠিক করে বললে আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ বলো কি বলছো। ম্যাম বলছিলাম এই যে প্রণামগুলো এগুলো সন্ধি বিচ্ছেদেও কাজে লাগবে। ম্যাম শুনতে পেয়েছেন? হ্যাঁ সন্ধি বিচ্ছেদ কেন, সন্ধি বিচ্ছেদ সমাস সবকিছু ক্ষেত্রেই আর কি কাজে লাগে, মানে সম্পূর্ণ মানে লেখার জন্য। বাংলা, আমি বাংলার ক্ষেত্রে বলছি, ইংরেজির ক্ষেত্রে বলছি না। বাংলাকে সঠিকভাবে লিখতে, ইনফ্যাক্ট এক একটা বাক্য রচনা করতে গেলেও কিন্তু অশুদ্ধি সংশোধন খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা যেটা বলছিলাম দেখো, হোমওয়ার্কটা একটুখানি বুঝে নাও। কি হোমওয়ার্ক করবে সেটা হচ্ছে যে একটা প্রতিবেদন লিখবে কিসের ওপর, পরিবেশ দূষণ এবং তার প্রতিকার নিয়ে একটি প্রতিবেদন রচনা করবে। আমি সহজে দিচ্ছি, যেহেতু তোমরা প্রতিবেদন লেখা শিখছো এই কারণে সহজ দিচ্ছি। এছাড়া সাম্প্রতিককালে যেসব ঘটনা, মানে সাধারণত খুব ইম্পর্টেন্ট টপিক যেগুলো, সেগুলো নিয়ে পরীক্ষার প্রতিবেদন আসে। সব খুব ইম্পর্টেন্ট টপিক, মানে যেগুলো সাম্প্রতিককালে ঘটছে। হ্যাঁ অনেক সময় 2-3 মাস আগের ঘটনা দিয়ে দেয়, তাহলে 2 বছর আগেকার ঘটনা দেয় না। ধরো 2 বছর, 1 বছর, 3 বছর আগেকার ঘটনা এইসব দেয় না। খুব বেশি হলে 2 মাস আগে দিতে পারে। তো আমি একটা সহজে দিচ্ছি যাতে তোমাদের লেখাটা, মানে লিখতে যাতে তোমরা পারো, এই কারণে জাস্ট দিচ্ছি, তোমাদের লেখাটা প্র্যাকটিসের জন্য। আচ্ছা নেক্সট হচ্ছে বাগধারা প্রবাদ প্রবচন। তোমরা বলছিলে যে বাগধারা প্রবাদ প্রবচন আমি তোমাদের লিখিয়ে দিচ্ছিলাম, কিন্তু তোমরা বলছিলে যে তোমরা নিজেরাই নাকি এটা করে নেবে এবং পরে নাকি তোমরা সাবমিট করে দেবে, এরকম বলেছো। তো সেই কারণে আমি এই বাগধারাগুলো দিলাম। এগুলো তোমাদের কি করণীয়, এগুলোর অর্থ লিখবে, নিম্নলিখিত প্রবাদ প্রবচন দিয়ে বাক্য রচনা করুন। পরীক্ষা এরকম ভাবেই দেবে। মিসলেনিয়াসে যে মেন্স পেপারে বাংলা থাকবে সেখানে এরকম ভাবেই দেবে, 10 নাম্বার থাকবে। 5খানা দিয়ে দেবে, কোনো অপশন থাকবে না। 5টি শব্দকে 5খানা দিয়ে দেবে, প্রবাদ প্রবচন ও বাগধারা 5খানা দিয়ে দেবে, কোনো অপশন নেই, কোনো অপশনই নেই ইনফ্যাক্ট। যাই হোক, এইগুলোর মধ্যে থেকে মানে 5খানাই দিয়ে দেবে, 5খানাকেই লিখতে হবে। কি লিখতে হবে, এগুলোর অর্থ লিখতে হবে এবং তারপর সেটা দিয়ে একটা করে বাক্য রচনা লিখতে হবে। তো এই 10খানা দিলাম, এগুলো করে নিও, পারবে তো? ম্যাম এই এটার কোনো, ম্যাম হ্যাঁ বলছি ম্যাম এই প্রবাদ প্রবচনের যদি কোনো একটা মানে কম্প্যাক্ট নোট দিতেন তাহলে ভালো হতো, মানে কোথা থেকে পড়বো, কারণ আচ্ছা এগুলো আমি তো তো অনেক প্রবাদ আছে। প্রবচন দিয়ে আচ্ছা একটা সেকেন্ড, আমি প্রবাদ প্রবচন করিয়ে দিচ্ছিলাম, কিন্তু গ্রুপে কয়েকজন বলছিলে যে প্রবাদ প্রবচন নাকি তোমরা নিজেরাই করে নিতে পারবে। তাহলে আমি প্রবাদ প্রবচন করিয়েও দিচ্ছিলাম, ইনফ্যাক্ট আমি না কয়েকটা করিয়েও না ছিলাম। ম্যাম, বলছিলাম, আমি বলেছিলাম যে আপনি ওটা পুরোটা দিয়ে আমাদেরকে ধরলে ভালো হতো, মানে পিডিএফটা ও দিয়ে আচ্ছা, আমরা হ্যাঁ এটা পড়তাম, করলে আপনি বেস্ট। ধরে নিলে ভালো হতো, সেটা বলেছিলাম। হ্যাঁ এটা করলে বেস্ট, আচ্ছা কারণ কি আচ্ছা টাইমটা আচ্ছা। হ্যাঁ অনেকটাই শর্ট। এটাই ভালো হবে। 18 মে পরীক্ষা হয়, তাহলে কিন্তু টাইমটা অনেকটাই কম। হ্যাঁ সে তো নিশ্চয়ই, হ্যাঁ সময়টা তো কমই রয়েছে। হুম আচ্ছা ওকে। তোমরা বলছো যে এটার পিডিএফটা শুধু আমি দিয়ে দেবো, মানে এটা ক্লাসে করবো না, শুধু মানে ম্যাম পিডিএফটা দিয়ে দেবো? এখানে গুগলের নেটে পরে অনেক সেটা আছে, করে মানে হ্যাঁ সে তো খুঁজলে তো প্রচুর অনেক আছে। পাওয়া যাবে। হ্যাঁ বাপরে অনেক আছে। তো যদি আপনি যেগুলো মানে ইম্পর্টেন্ট বা যেগুলো ইয়ে করা যায় মিসলেস, তাহলে সেই রকম যদি সেগুলো কিছু বেছে সেগুলো নিই। হ্যাঁ এক second, তোমরা বলছো যে সেগুলো এমনি ক্লাসে আলোচনার দরকার নেই, সেগুলো শুধু পিডিএফটা দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ ম্যাম নাকি একবার দিয়ে দিন, তারপর আমরা পড়ি এবার আমরা যেটা বুঝতে পারবো না সেটা আপনাকে ক্লাসে বললাম, আর আপনি যে কাজগুলো দিলেন সেগুলো মুখস্থ করে বা আপনি কিছু মানে কিছুগুলো করে আপনি ধরলেন বা
কাজ দিয়ে দিলেন, এগুলো আচ্ছা হোম টাস্ক দিলেন, তারপরে হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা ওকে, কিন্তু তোমরা কি বাক্য রচনাগুলো নিজেরা করো নাকি আমি বাক্য রচনা দিয়ে দেবো? দিয়ে দিলে ভালো হয়। কারণ কি, কেন বলছি, কারণ কি আপনি যেটা দেবেন সেটা আপনি ওটা কাজ দিলেন, আমরা আবার অন্য কোনো বাক্য রচনা করে দেখালাম, মানে সেম টু সেম না করে ওটারই আবার অন্য কিছু করে দেখালাম, বা একটা আচ্ছা, এবার স্পেসিমেন এটা থাকলো কিন্তু আমাদের। আমি তোমাদের একবারেই মানে দিয়ে দিতে পারবো না, মানে একবারে ধরো আমি কিছু কিছু করে দিতে পারি হ্যাঁ না, ম্যাম, আপনি তার কারণ ভেঙে ভেঙে দিলেও এটা অসুবিধা নেই। যেহেতু মানে ওইভাবে এক তো সব থেকে বড় কথা হচ্ছে বাক্য রচনা সব জায়গায় থাকে না, বাক্য রচনাগুলো আমি সম্পূর্ণ নিজেই লিখি, ঠিক আছে? আর ওরকম ভাবে কি বলতো, মানে ধরো কোনো বই যদি ফলো করো সেখানে এরকম ভাবে ঢালোয়া থাকে, এবার আমি তো ওইভাবে মানে এক একটা একটা করে তুলতে পারি না সেখান থেকে, এবার যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমাকে আমি সবকিছুর ক্ষেত্রে আমি নিজেই সব লিখে এবং তারপর সেটার আর কি পিডিএফ তৈরি করি নিজে লিখে। তো এগুলোর ক্ষেত্রেও তাই হবে, মানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি যেগুলো আমি আছে আর কি সেগুলো লিখে, সেগুলোর বাক্য রচনাগুলো লিখে, তাহলে একটু টাইম লাগবে, তাহলে কিছুটা কিছুটা করে তাহলে আমি পিডিএফ দিয়ে দেবো, সেটা তাহলে করতে হ্যাঁ ম্যাম, হবে। সেটাই করুন। আপনি যদি একবারে দিয়েও দেন, আমরা একবারে সবকিছু পড়ে উদ্ধার করতে পারবো না হ্যাঁ, কারণ একদিনের মধ্যে অনেক বা আছে। এবার এক কথা প্রকাশও রয়েছে। এক কথা প্রকাশটাও রয়েছে কত। সেটাই আর কি। তো আপনি যেমন ভাবে দেবেন, আপনি 10টা দিন 20টা দিন আমরা যেমন ভাবে আচ্ছা দেবেন, ওকে, আমরা ওকে। হয়তো হ্যাঁ, নেক্সট ঠিক উইকের আছে। মধ্যে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ওকে। হ্যাঁ, আমি বুঝে গেছি ব্যাপারটা। ঠিক আছে। তো এখন ম্যাম আমরা ওই পিডিএফটা আমাকে দিয়ে সংশোধন দেবেন। নিয়ে করবো, আর এক কথায় প্রকাশ যেটা আমি ভাবছি সেটাও এটার সাথে সাথে তাহলে দিয়ে দেবো। ধরো হ্যাঁ, একদম। 10টা প্রবাদ প্রবচন দিলাম, 10টা এক কথায় প্রকাশ দিয়ে দিলাম। ওকে? 10টা ধরো হ্যাঁ প্রবাদ ম্যাম, প্রবচন, এটাই বেস্ট 10টা এক হবে। কথায় প্রকাশ দিয়ে দিলাম। আর এগুলো তো সেরকম ভাবে খুব একটা আলোচনা দরকার নেই, তোমরা নিজেরা দেখে নিও, আমাকে বলে দিও কিছু সমস্যা হলে, বুঝতে না পারলে। আর ক্লাসে মেনলি আলোচনা হোক সেটা হচ্ছে প্রতিবেদন নিয়ে, বিষয় সংক্ষিপ্তকরণ নিয়ে, আর বঙ্গানুবাদ নিয়ে, মানে যেগুলো আর কি ইম্পর্টেন্ট, যেগুলো বেশি, তো সবই ম্যাম ইম্পর্টেন্ট। আগের দিনের খাতাটা check হ্যাঁ চন্দ্রা, কি বলছিলে? হ্যালো, হ্যালো। হঠাৎ করে কি হলো? আচ্ছা যাই হোক, জানি না কি হলো, সেটা হচ্ছে যে তো যাই হোক, আজকের ক্লাসটা এতটা অবধি রইলো, আমরা নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে আলোচনা করব নেক্সট কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে। তো চলো আজকের ক্লাসটা এখানে আমি এন্ড করছি, সকলে ভালো থেকো, সকলকে ধন্যবাদ, শুভরাত্রি।